আমার স্নেহের সকল শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। আরেকবার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা পরিচিতি পর্বটা একটু সেরে নিই। আমি বিপ্লব মণ্ডল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজকে যে বিষয়টি আমরা অনলাইন ক্লাস নেব সেটি হলো মাধ্যমিক রসায়ন, অর্থাৎ রসায়ন বিষয়, অধ্যায় হলো দ্বাদশ। তাহলে আমরা এখানে চিত্র লক্ষ্য করি। এটি একটি সাবানের চিত্র, খুবই পরিচিত। এটি আমরা প্রায় বা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এটি হলো সাবান। এটি কিসের চিত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটি হলো ডিটারজেন্টের চিত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হলো সাবান ও ডিটারজেন্ট। আমি আরেকবার বলি, আজকে আমাদের পাঠের বিষয় হলো সাবান ও ডিটারজেন্ট। তাহলে এই পাঠ থেকে আমরা কি কি শিখব? সাবান কি, এর প্রস্তুতি বলতেও লিখতে পারবো। তেল ও চর্বির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। ডিটারজেন্ট কি, এর প্রস্তুতি বলতেও লিখতে পারবো। সাবান ও ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারবো। সাবান ও ডিটারজেন্টের ক্ষতির দিকগুলো চিহ্নিত করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা মোটামুটি শিখন ফলগুলো একটু দেখে নিলাম। এখন আমরা দেখি সাবান কি। তার আগে সাবানের আমরা প্রকারভেদটা একটু আলোচনা করে নিই। বিভিন্ন প্রকার সাবান আমরা দেখে থাকি, তার ভিতর প্রধানত দুইটি ভাগ থাকে। একটি হলো প্রসাধনী সাবান। এই প্রসাধনী সাবান কি? ত্বককে পরিষ্কার কাজে ব্যবহার করা হয়। এই সাবানে সুগন্ধি এবং জীবাণুনাশক যোগ করা হয়। ক্ষার এবং অন্যান্য অপদ্রব্যের পরিমাণ অনেক কম থাকে। এটি আবার দুটি ভিন্ন অবস্থায় পাওয়া যায়, একটি হলো তরল এবং একটি হলো কঠিন। অর্থাৎ আমাদের ত্বককে পরিষ্কার করার কাজে যে সাবান আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটি প্রসাধনী সাবান। এতে সুগন্ধি বা জীবাণুনাশক যোগ করা থাকে। এর একটি হলো কঠিন, যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এটি হলো কঠিন সাবান। এটিও একটি কঠিন সাবান। আর এটি হলো তরল সাবান। তাহলে এটি হলো তরল সাবান। এখন আমরা দেখি আরেক প্রকার, অর্থাৎ লন্ড্রি সাবান। যদি আমাদের কাপড় চোপড় অধিক অপরিষ্কার হয় তাহলে আমরা কাপড় চোপড় পরিষ্কার করার কাজে লন্ড্রি সাবান ব্যবহার করে থাকি। সাধারণত এই সাবানে সুগন্ধি কিংবা জীবাণুনাশক যোগ করা হয় না। ক্ষার এবং অন্যান্য দ্রব্যের পরিমাণ বেশি থাকে। আমরা জানি ক্ষার পরিষ্কার করার কাজে বেশি ব্যবহার করা হয়। সুতরাং লন্ড্রি সাবানে বেশি করে ক্ষার যুক্ত করা হয় যেন অধিক ময়লাযুক্ত কাপড়কেও সে পরিষ্কার করতে পারে। এখানে আমরা কয়েকটি চিত্র দেখি। এটি হলো ক্ষার যুক্ত লন্ড্রি সাবান। এছাড়া আমি আরও কয়েকটি লন্ড্রি সাবানের নাম যদি বলি, যেমন আলমের 1 নম্বর পচা সাবান, এছাড়া 570 সহ আরও অসংখ্য লন্ড্রি সাবান আমরা বাজারে দেখতে পাই। এখন আমরা সাবানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। সাবান আসলে অনেক উপায়ে প্রস্তুত করা যায়, তার দুটি বা তিনটি আমরা এখানে আলোচনা করব। প্রথমত, ট্রাইগ্লিসারাইড পামিটেড এস্টারকে কস্টিক সোডা জলীয় দ্রবণে সহযোগে উত্তপ্ত করলে সোডিয়াম পামিটেড ও গ্লিসারিন উৎপন্ন হয়। পরে মিশ্রণে ব্রাইন যোগ করলে সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে কেক আকারে ভেসে ওঠে। ফলে সাবান এবং গ্লিসারিন পরস্পর থেকে পৃথক হয়। গ্লিসারিন পাত্রের নিচে অবস্থান করে। সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে একত্র হয়ে পাত্রের উপর কেক আকারে ভেসে ওঠে। একে সোপ কেক বলে। পরে সাবানকে পৃথক করার ছাঁচে ফেলে বিভিন্ন আকৃতি দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি সংক্ষিপ্ত করে বলি, প্রথমত তেল বা চর্বির সঙ্গে কস্টিক সোডা যোগ করা হয়। এই কস্টিক সোডা যখন তেল বা চর্বির সঙ্গে যোগ করা হয় তখন সাবান এবং গ্লিসারিন উৎপন্ন হয়। এই সাবান আসলে তখনও ব্যবহার উপযোগী নয়, এটাকে আরও প্রক্রিয়া করতে হয়। তাহলে তেল বা চর্বির মধ্যে ক্ষার যুক্ত করার ফলে যে সাবান উৎপন্ন হয়, এই যে প্রক্রিয়া, এখানে সাবানায়ন বলে। এই সাবানায়ন প্রক্রিয়া থেকে প্রাপ্ত সাবান এবং গ্লিসারিন দ্রবণের ভিতর সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়, অর্থাৎ ব্রাইন যোগ করা হয়।
ব্রাইন যোগ করলে যেটি হয় সেটি হলো গ্লিসারিন পাত্রের তলায় জমা হয় এবং সাবান পাত্রের উপরের দিকে কেক কেক আকার ধারণ করে এবং তার চারপাশে সোডিয়ামের ক্লোরাইডের অণুকে ঘিরে এই সাবানের এই অণুগুলো একত্রিত হয় এবং কেক আকার ধারণ করে। তখন এই সাবানের এই আকারকে আমরা সোপ কেক বলি। এখন ছাঁকন প্রক্রিয়ার সাহায্যে এই সোপ কেককে আলাদা করে এবং এগুলোকে বিভিন্ন ছাঁচে ফেলে আমরা বিভিন্ন আকৃতির সাবান তৈরি করি। পরবর্তীতে এর সঙ্গে প্রয়োজনীয় সুগন্ধি কিংবা জীবাণুনাশক যোগ করে সাবান তৈরির প্রস্তুতি বা সাবান তৈরির প্রক্রিয়াটা শেষ করা হয়। তাহলে আমরা যদি বিক্রিয়া আকারে দেখি, এটি হলো ট্রাইগ্লিসারাইড পামিটেট, যেটি আমরা উদ্ভিদ থেকে বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি, যেমন পাম অয়েল, পাম গাছ, তারপর অলিভ অয়েল ইত্যাদি। এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা যোগ করা হয়, উৎপন্ন হয় সোডিয়াম পামিটেট সাবান আর উৎপন্ন হয় গ্লিসারিন। তাহলে আমরা আরেকটি পদ্ধতি দেখব। তেল বা চর্বিকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে সাবান ও গ্লিসারিনের মিশ্রণ উৎপন্ন হয়। পরে এই মিশ্রণে ব্রাইন যোগ করলে সাবান ও গ্লিসারিন পৃথক হয়ে যায়। সাবানকে পৃথক করার পর সাবানের মধ্য থেকে যাওয়া অতিরিক্ত ক্ষারকে কমানোর জন্য 2 থেকে 3 দিন রেখে দেওয়া হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে 1 মাস বা তার বেশি সংরক্ষণ করা হয়। এরপর সাবানের সাথে প্রয়োজনীয় সুগন্ধি, রং এবং অন্যান্য উপাদান মিশিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন আকৃতিতে প্রদান করা হয়। আমরা বিক্রিয়াটিতে দেখি। একটি হলো ট্রাইগ্লিসারাইড স্টিয়ারেট এস্টার বা তেল চর্বি, যেটি আমরা প্রাণীজ দেহ থেকে পেয়ে থাকি। এই প্রাণীজ দেহ থেকে পাওয়া তেল বা চর্বির সঙ্গে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের আদ্র বিশ্লেষণ করি তখন সাবান এবং গ্লিসারিন উৎপন্ন হয়। পরে এতে সোডিয়াম ক্লোরাইড যোগ করে পৃথক করা হয়। এতে যেহেতু আমরা ক্ষার যুক্ত করি, তেল বা চর্বি যুক্ত করি, সুতরাং এই সাবানে তেল বা চর্বি এমনকি ক্ষার থেকে যেতে পারে। এগুলোকে দূর করার জন্য আমরা 2 থেকে 3 দিন এমনকি তারও ততোধিক বেশি দিন আমরা রেখে দিই। তারপরে প্রয়োজনীয় সুগন্ধি বা অন্যান্য উপাদান মিশিয়ে আমরা ছাঁচে ফেলে সাবান তৈরি করি। তাহলে আমরা যদি বিক্রিয়াগুলো ওটা দেখি, তাহলে আমরা আর একটু এগিয়ে যাই। এবার হলো স্টিয়ারিক অ্যাসিড থেকে সাবান প্রস্তুতি। আসলে আগে আমরা তেল বা চর্বি থেকে আমরা সাবান প্রস্তুত করেছি। একটি হলো উদ্ভিদ দেহ থেকে প্রাপ্ত তেল বা চর্বি থেকে এবং অপরটি হলো প্রাণী দেহ থেকে তেল বা চর্বি থেকে। এখন স্টিয়ারিক অ্যাসিড থেকে আমরা এটিও সাধারণত প্রাণীর দেহ থেকে পাওয়া যায়। স্টিয়ারিক অ্যাসিড থেকে কিভাবে আমরা সাবান তৈরি করে থাকি সেটি আমরা একটু দেখি বিক্রিয়া আকারে। স্টিয়ারিক অ্যাসিড দেখো, এর সঙ্গে ক্ষার যুক্ত করলে উৎপন্ন হয় সোডিয়াম স্টিয়ারেট বা সাবান এবং উৎপন্ন হয় পানি। এটি একটি প্রশমন বিক্রিয়া, কেননা অ্যাসিড এবং আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া যদি লবণ ও পানি উৎপন্ন হয় সেটাকে প্রশমন বিক্রিয়া আমরা বলতে পারি। এখন আমরা সাবানের প্রস্তুতি দেখলাম। এখন প্রশ্ন হলো যে সাবান আসলে কাকে বলে? সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। যদি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তবে সেটি হবে সোডিয়াম স্টিয়ারেট। আর যদি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে সেটি হবে পটাশিয়াম স্টিয়ারেট। সাবানের সাধারণ সংকেত হলো RCOONA অথবা RCOOK। এখানে R কে অ্যালকাইল মূলক বলা হয়। আর এর সাধারণ সংকেত হলো CnH2n+1, যেখানে N এর মান 12 থেকে 18 পর্যন্ত হতে পারে। সাবানায়ন, যে প্রক্রিয়ায় তেল অথবা চর্বিকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করে সাবান এবং গ্লিসারিন প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়াকে সাবানায়ন বলে। আমরা সাবানায়ন সম্পর্কে আগেই বলেছি, সুতরাং আমরা একটু এগিয়ে যাই। এখানে শিক্ষার্থী বন্ধুরা, সাবান কাকে বলে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এটি এখানে সুস্পষ্টভাবে দেখিয়েছি, এটা তোমরা একটু খেয়াল রাখবে বা মনে রাখবে সাবান কাকে বলে। এখন আমরা দেখব যে আমরা সরাসরি তেল বা চর্বি থেকে যে সাবান উৎপাদন করে থাকি, আর একটা হলো স্টিয়ারিক অ্যাসিড থেকে সাবান উৎপাদন করে থাকি। এই দুটি
সাবানের ভিতর কোনটি অপেক্ষাকৃত ভালো? তেল বা চর্বি থেকে তৈরি সাবান সরাসরি অ্যাসিড থেকে তৈরি সাবানের চেয়ে বেশি ভালো কাজ করে। অর্থাৎ তেল বা চর্বি থেকে আমরা উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে যে তেল বা চর্বি পাই সেটা থেকে যদি সাবান উৎপন্ন করি সেটি বেশি কার্যকর। কেন আমরা একটু আলোচনা করি। তেল বা চর্বি থেকে সাবান তৈরির সময় উপজাত গ্লিসারিন উৎপন্ন হয় যা ত্বকের কোমল ক্ষারক এবং ত্বককে সুরক্ষা করে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন উৎপন্ন হয়। এই গ্লিসারিনও কিন্তু আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটি ব্যবহার করে থাকি সরাসরি, বিশেষ করে শীতকালে আমাদের ত্বক যখন ফেটে যায়, ত্বক যখন অধিক শুষ্ক দেখা দেয়, তখন আমরা সরাসরি গ্লিসারিন ব্যবহার করি। অপরদিকে স্টিয়ারিক অ্যাসিড থেকে তৈরি সাবানের সাথে উপজাত হলো পানি উৎপন্ন হয়। অর্থাৎ যদি আমরা স্টিয়ারিক অ্যাসিড থেকে সাবান উৎপাদনে যাই তাহলে আমরা উপজাত হিসেবে পানি, আসলে পানি আমাদের ত্বকের জন্য কোনো সুরক্ষা দেয় না। এই জন্য আমরা বলতে পারি যে অ্যাসিড অপেক্ষা তেল বা চর্বি থেকে তৈরি সাবান আমাদের দেহের জন্য অধিক কার্যকরী। আমরা যদি এখানে দেখি বিক্রিয়াটি আবারও, আমি যদিও আগে একবার দেখিয়েছি, এখানে দেখো লাল চিহ্নিত অংশটি হলো গ্লিসারিন। এটি আমাদের দেহের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। অপরদিকে অ্যাসিড থেকে উৎপন্ন সাবান, যেটি থেকে আমরা উপজাত হিসেবে পানি আমাদের দেহকে আসলে খুব বেশি উপকার করে না। তাহলে আমরা দেখিনি। এখন সাবানের ব্যবহার। সাবান আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। আমাদের প্রধান কাজ হলো হাত মুখ ধোয়ার কাজে ব্যবহার করি। আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রী পরিষ্কার করার কাজে সাবান ব্যবহার করে থাকি। থালা বাসন পরিষ্কার করার কাজেও আমরা সাবানের ব্যবহার করে থাকি। আসলে বাসা বাড়িতে আমরা বহুবিধভাবে সাবান ব্যবহার করে থাকি। তোমরা নিশ্চয়ই এখানে যে কয়েকটি আমি বলেছি তার থেকে আরো অধিক তোমরা বলতে পারবে। এখন তেল বা চর্বি আমরা এটা একটু দেখব। সাধারণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তেল ও চর্বি দেখব। এটি তেল বা আমরা একটি বোতলে যা ছবি দেখিয়েছি এখানে তেল আবদ্ধ রাখা হয়েছে। এটি হলো কঠিন অবস্থায় চর্বি। এখন তেল এবং চর্বির ভিতর আমরা একটু পার্থক্য দেখতে চাই। উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইএস্টার তরল অবস্থায় থাকলে তাকে তরল বলে, তরল তেল বলে। উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইএস্টার কঠিন অবস্থায় থাকলে তাকে চর্বি বলে। তেলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, চর্বিতে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। উদাহরণ, জলপাই থেকে যে তেল পাওয়া যায় তাকে অলিভ অয়েল বলে। এতে যে অলিভ অ্যাসিড থাকে সেটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটি সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। উদাহরণ, প্রাণী দেহে থেকে যে চর্বি পাওয়া যায় তাতে স্টিয়ারিক অ্যাসিড থাকে। স্টিয়ারিক অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এতে সাধারণত একক বন্ধন থাকে। সাধারণ তাপমাত্রায় তরল আকারে পাওয়া যায়, সাধারণ তাপমাত্রায় কঠিন আকারে পাওয়া যায়। তাহলে আমরা বারবার বলছি তেল এবং চর্বি থেকে সাবান উৎপন্ন করা যায়। তাহলে তেল এবং চর্বির ভিতর যে মৌলিক পার্থক্যগুলি আছে সেগুলো আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব যে ডিটারজেন্ট। আমরা ডিটারজেন্টের একটি প্যাকেট দেখলাম এবং প্যাকেট যদি খুলি তাহলে এর ভিতরে এরকম সাদা দানাদার গুঁড়ো পদার্থ পাই, যেটিকে আমরা ডিটারজেন্ট বলে থাকি। এটি হলো পাউডার ডিটারজেন্ট, এটি হলো তরল ডিটারজেন্ট। তাহলে আমরা এখন ডিটারজেন্টের প্রস্তুতি দেখব। ডিটারজেন্টের প্রস্তুতিটা খুবই সহজ। সাধারণত অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে উৎপন্ন করা হয় লরাইল হাইড্রোজেন সালফোনেট, যেটি ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে আমরা বিক্রিয়াটি যদি দেখি, লরাইল অ্যালকোহল এর সঙ্গে আমরা যুক্ত করব সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি। এই লরাইল হাইড্রোজেন সালফোনেটের ভিতর যদি আমরা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে প্রশমন বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হয় লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, যেটি ডিটারজেন্ট নামে পরিচিত। আমরা ডিটারজেন্টের একটি গাঠনিক সংকেত আমরা দেখতে পেয়েছি। আমি যদি আরেকবার প্রথম থেকে বলি তাহলে লরাইল অ্যালকোহল বা অ্যালকোহলের সঙ্গে আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, উৎপন্ন হবে লরাইল হাইড্রোজেন সালফেট।
এই লরাইল হাইড্রোজেন সালফেটের সঙ্গে আমরা কস্টিক সোডা যোগ করলে উৎপন্ন হবে সোডিয়াম লরাইল সালফেট, যেটি ডিটারজেন্ট নামে পরিচিত। একটি ডিটারজেন্টের অণুর গাঠনিক রূপ কিরকম হবে তা আমি সেখানে দেখেছি। এখানে দুটি অংশ থাকে, একটি হলো ঋণাত্মক অংশ এবং অপরটি হলো ধনাত্মক অংশ। এখন ডিটারজেন্ট দিয়ে কাপড় চোপড় করার আমরা কয়েকটি ছবি দেখব। একটি অপরিষ্কার ময়লাযুক্ত ছবি, অর্থাৎ একটি ময়লাযুক্ত ছবি। এটাকে যদি আমরা ওয়াশিং পাউডারটিকে অর্থাৎ এই ডিটারজেন্টকে যদি ওয়াশিং মেশিনের ভিতর দিই, তাহলে আমরা অথবা যদি সরাসরি পাউডারকে আমরা কাপড় কাচার কাজে ব্যবহার করি, তাহলে একটি ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আমরা পাই। এখন সাবান ও ডিটারজেন্টের গঠন আমরা একটু দেখি। ডিটারজেন্টের সাধারণ গঠন হলো এটি, যেটি দুটি প্রান্ত থাকে, একটি হলো ঋণাত্মক এবং অপরটি হলো ধনাত্মক। সাধারণত ধনাত্মক প্রান্তটির নাম হলো পোলার প্রান্ত বা হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত, এবং ঋণাত্মক প্রান্ত হলো অপোলার প্রান্ত বা হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী প্রান্ত। এটি হলো ডিটারজেন্টের সাধারণ গঠন। তাহলে আমরা দেখি যে সাবানের সাধারণ গঠন। সাধারণত ধনাত্মক প্রান্তটি হলো পোলার প্রান্ত এবং হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত, এবং ঋণাত্মক প্রান্তটি হলো অপোলার প্রান্ত বা হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী প্রান্ত। তাহলে আমরা এখন সাবান ও ডিটারজেন্ট দ্বারা কিভাবে ময়লা পরিষ্কার করা হয় আমরা একটু দেখে নিই। এই ধাপে সাবান ও ডিটারজেন্টের পোলার হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্তের জন্য পানিতে দ্রবীভূত হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটু এরকম বলতে চাই যে সাবান বা ডিটারজেন্টের পরিষ্কার করার কৌশল প্রায় একই। এটিতে দুটি প্রান্ত থাকে, একটি হলো ধনাত্মক এবং অপরটি হলো ঋণাত্মক। ধনাত্মক প্রান্তটিকে আমরা হাইড্রোফিলিক এবং ঋণাত্মক প্রান্তটিকে আমরা হাইড্রোফোবিক প্রান্ত বলে থাকি। যখন ডিটারজেন্টকে পানির সঙ্গে যুক্ত করা হয় তখন কি হয়, হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত পানি দ্বারা আকৃষ্ট হয়। দ্বিতীয় ধাপে যেটি হয়, এই ধাপে যে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী যে প্রান্ত আছে সেটি জামা কাপড়ে জমে থাকা তেল বা গ্রিসকে আকর্ষণ করে। তার আগে তোমাদের একটু জানা প্রয়োজন যে আমাদের জামা কাপড় কেন ময়লা হয়। আমরা যখন জামা কাপড় গায়ে দিই তখন আমাদের শরীর থেকে যে তৈলাক্ত পদার্থ বের হয় সেটি জামা কাপড়ে লেগে থাকে। এছাড়া বাতাস থেকে অনেক সময় তৈলাক্ত পদার্থ জামা কাপড়ে লাগতে পারে। এই তৈলাক্ত পদার্থের উপর যখন বাতাসে ধুলোবালি যখন জমা হয় তখন আমরা সেই কাপড়কে অপরিষ্কার কাপড় বলে থাকি। অর্থাৎ কাপড় চোপড়ের ময়লা হলে সেটিতে যেমন তৈলাক্ত পদার্থ বা তেল বা চর্বিও থাকে, পাশাপাশি সেখানে বাতাসের ধুলোবালিও থাকে। এখন এই ডিটারজেন্ট বা সাবানকে ব্যবহার করে যদি আমরা এই তেল বা চর্বিকে এবং ময়লাকে আলাদা আলাদাভাবে পানির সাহায্য নিয়ে বের করে আনতে পারি, তাহলে আমাদের কাপড় চোপড় পরিষ্কার হয়। এটি আসলে পরিষ্কারের মূল কৌশল। তাহলে আমরা এখানে একটু বলি যে হাইড্রোফিলিক প্রান্ত বা ধনাত্মক প্রান্ত পানি দ্বারা আকর্ষিত হয় এবং হাইড্রোফোবিক বা ঋণাত্মক প্রান্ত তেল বা চর্বি দ্বারা চর্বির প্রান্তে আকর্ষিত হয়। তারপরে কি হয়, এই ধাপে সাবান বা ডিটারজেন্টের পোলার হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত প্রসারিত হয় এবং অপোলার হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী প্রান্ত দ্বারা কাপড়ে জমে থাকা তেল বা গ্রিসকে দ্রবীভূত করে ছোট কণাতে পরিণত করে প্রায় কাপড় থেকে পৃথক করে দেয়। তার পরবর্তীতে যেটি হয় সেটি হলো এরকম, এই ধাপে ছোট ছোট তেল বা গ্রিস কণার চারপাশে যুক্ত সাবান বা ডিটারজেন্টের অপোলার প্রান্ত হয় এবং পোলার প্রান্ত চারিদিকে ঘিরে একটা ঋণাত্মক চার্জের বলয় সৃষ্টি করে কাপড় থেকে পৃথক হয়ে পড়ে। সৃষ্ট কণাগুলো সমধর্মী চার্জযুক্ত হয়, কখনো একত্রিত হয় না। এগুলো ফেনা নামে পরিচিত এবং এই মিশ্রণকে ইমালশন বলে। কাপড় থেকে তেল বা গ্রিস অপসারিত হওয়ার পর ময়লা সহজে কাপড় থেকে পানিতে চলে আসে, এভাবে কাপড় পরিষ্কার হয়। অর্থাৎ তেল বা গ্রিস যখন কাপড় থেকে বেরিয়ে আসে তখন তার চারপাশে কণা আকার ধারণ করে, এটিকে আমরা ফেনা বলতে পারি। এই ফেনা আসলে
কাপড় থেকে ময়লাকে পরিষ্কার করে। যদি আমরা কাপড়কে ভালো করে ধৌত করি, পানির সাহায্য নিই, তাহলে কাপড়ের ভিতর ময়লা যত আসে সবই বেরিয়ে আসে। এগুলো তোমরা যদি আমার সামনে সরাসরি থাকতে তাহলে তোমাদের বোঝাতে আরেকটু সহজ হতো। তোমরা একটু বোঝার চেষ্টা করবে, পাঠ্য বইয়ের সাহায্য নেবে। যদি অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমার আবারও পরবর্তীতে কথা হবে, আমরা সঙ্গে যে কোনোভাবে যোগাযোগ করতে পারো। এখন সাবান এবং ডিটারজেন্টের পার্থক্যটা আমরা একটু দেখি। উচ্চতর কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণকে সাবান বলে। উচ্চতর কার্বন শিকল বিশিষ্ট সোডিয়াম সালফেট বা ফসফেট লবণকে আমরা, অথবা উচ্চতর কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণকে ডিটারজেন্ট বলে। সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে না। ডিটারজেন্ট মৃদু ও খর উভয় পানিতে ভালো কাজ করতে পারে। সাবান পানিকে অপেক্ষাকৃত কম দূষিত করে, ডিটারজেন্ট পানিকে অধিক পরিমাণে দূষিত করে। এজন্য অনেক দেশে ডিটারজেন্ট ব্যবহার নিষিদ্ধ। সাবান কাপড়ের রং নষ্ট করে, ডিটারজেন্ট কাপড়ের রং নষ্ট করে না। অর্থাৎ সাবান এবং ডিটারজেন্ট উভয়েরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এই পার্থক্য থেকে সেগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখন আমরা দেখি অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। সাবান ব্যবহার করা সবসময় আমাদের উপযোগী বা প্রয়োজন, কিন্তু এর পাশাপাশি কিছু কুফলও আছে। অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে সাবানের ফেনা পুকুর বা জলাশয়ের বা নদীর পানিতে বিদ্যমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, ফলে পানিতে থাকা জলজ উদ্ভিদ ও প্রাণী মারা যায়। একেবারে সোজা কথা যদি বলি, অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তো পানিতে তখন বিদ্যমান উদ্ভিদ এবং প্রাণী তখন বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়ে। তাহলে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে কি হয়? অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের ফলে ডিটারজেন্টের মধ্যে থাকা সোডিয়াম ফসফেট বা ট্রাই সোডিয়াম ফসফেট এবং সালফেট জলজ উদ্ভিদের জন্য ভালো সার হিসেবে কাজ করে, ফলে পুকুর বা জলাশয় এবং নদীর পানিতে বিদ্যমান জলজ উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। এতে করে জলজ উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির মধ্যে দ্রবীভূত থাকা অক্সিজেন খরচ করে ফেলে। জলজ প্রাণী অর্থাৎ মাছ মারা যায়, এছাড়া জলজ উদ্ভিদ একসময় মারা যায়, ফলে উদ্ভিদে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু ধারণা ক্লিয়ার করি। সেটা হলো, আমরা যখন ডিটারজেন্ট পানির সঙ্গে যুক্ত করি তখন সোডিয়াম ফসফেট উৎপন্ন হয়। এটি একটি সার। এই সার ওই পুকুরে বা ওই পানিতে থাকা উদ্ভিদ সরাসরি গ্রহণ করে, ফলে তাদের বৃদ্ধি বেশি হয়, বংশবিস্তার করে। এবং আমরা জানি উদ্ভিদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, সেটা তারা পানি থেকেই সংগ্রহ করে, ফলে পানিতে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। আর পানিতে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে নিশ্চয়ই সেখানে মাছের বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায় বা থাকে। এছাড়া ওই শ্যাওলাটি বা ওই কচুরিপানাটিও একদিন মারা যাবে, ফলে সেটি পচে পুকুরে বা পানিতে দুর্গন্ধের সৃষ্টি হবে, পানি দূষিত হবে। অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের ফলে পানির উপর একটি তৈলাক্ত স্তর সৃষ্টি হয়, ফলে পানিতে থাকা মাছের প্রজনন হ্রাস পায়। অর্থাৎ খেয়াল করে থাকবে, যে পুকুরে অনেক মানুষ গোসল করে বা বেশি বেশি সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা হয়, তার উপরের স্তর কিছুটা তৈলাক্ত, ফলে মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পায়। আমরা আরো একটু ছবি দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা হচ্ছে। এই সাবান বা ডিটারজেন্টের ফেনা চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সমস্ত পুকুরে বা যেখানে এটি ব্যবহার করা হচ্ছে সমস্ত জায়গায় এই ফেনা ছড়িয়ে পড়ছে। এর ফলে ওখানে বিদ্যমান যে মাছ, তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে বা তাদের জন্য বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ছে। এবং পরবর্তীতে কি দেখা যাচ্ছে, ওই এলাকায়, ওই পুকুরে বা যেখানে সাবান ব্যবহৃত হচ্ছে সেখানকার সমস্ত মাছ একসময় মারা যাচ্ছে। তাহলে অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে আসলে কি হয়, ওই পুকুরের বা ওই জায়গার পানি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে কিছু মূল্যায়ন করতে চাই। তোমরা এটি উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেই আলোকে সাবান ও গ্লিসারিনকে পৃথক করতে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড। আমরা সাবানের প্রস্তুতি যখন আলোচনা করেছি তখন খেয়াল করে দেখো, সাবানয়ন প্রক্রিয়া থেকে প্রাপ্ত সাবানের ভিতর আমরা পরবর্তীতে সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন যোগ করেছি।
চর্বির ক্ষেত্রে কোনটি সঠিক? আসলে কার্বন কার্বন এতে একক বন্ধন থাকে। সাবানের সাথে উপজাত হিসেবে পাওয়া যায় কোনটি? তিনটি জিনিস এখানে পাওয়া যায়, একটি হলো গ্লিসারিন, আরেকটা হলো প্রোপেন অ্যান্ড 2,3 ট্রাইল এবং প্রোপিলিন গ্লাইকল। নিশ্চয়ই তোমরা এটি পেরেছো। এখন আমি আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখতে চাই। প্রথম প্রশ্ন হলো সাবান কি? আশা করি তোমরা এটি পারবে। আমরা উত্তরটি তাও একটু দেখে নিই। উচ্চতর ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। উদাহরণ হিসেবে দেখিয়েছি আমরা সোডিয়াম স্টিয়ারেট C17H35 COONA। পরবর্তী প্রশ্ন হলো সাবান কাকে বলে? যে প্রক্রিয়ায় তেল বা চর্বিকে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ দ্বারা সাবান ও গ্লিসারিন প্রস্তুত করা হয় তাকে সাবানায়ন বলে। তার পরবর্তী প্রশ্ন, সাবান ও ডিটারজেন্টের মধ্যে কোনটি বেশি কার্যকর পরিষ্কারক? আমরা যেখানে সাবান এবং ডিটারজেন্টের পার্থক্যটা দেখিয়েছি ওখানেই আসলে সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যাবে আসলে ডিটারজেন্ট আমাদের জন্য বেশি উপকারী। সর্বশেষ প্রশ্ন যেটি হলো সাবানের অ্যালকাইল মূলকে কার্বন সংখ্যা কত? একেবারে শুরুতে এটা বলেছিলাম, সাবানের অ্যালকাইল মূলকে কার্বন সংখ্যা হলো 12 থেকে 18 পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একটি ছোট্ট বাড়ির কাজ দিতে চাই। তোমরা এই বাড়ির কাজটি প্রস্তুত করবে। এই বাড়ির কাজ প্রস্তুত করাতে যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে এই ভিডিওটি তোমরা আবার দেখবে। এর পাশাপাশি তোমরা সংসদ টেলিভিশনের ক্লাস দেখবে, তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নেবে। এভাবে তোমরা যদি চেষ্টা করো তাহলে কোনো না কোনো উপায়ে তোমাদের আজকে যে সমস্যার সৃষ্টি হয়েছে, পড়াশোনা যে বিঘ্ন ঘটছে স্কুলে না আসার কারণে, সেটি তোমাদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার জন্য তোমাদের একটু আন্তরিক হতে হবে, একটু বেশি চেষ্টা চালাতে হবে, অনলাইন ক্লাসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। আমি আশা করি তোমরা সেটা হবে। সাবান ও ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে তা একটু ব্যাখ্যা করবে আলাদা আলাদাভাবে, অর্থাৎ সাবান এবং ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে সেটা একটু ব্যাখ্যা করবে। তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও সাহায্য নিতেও পারো। এছাড়া অনলাইন ক্লাস এমনকি ইউটিউব ভিডিও থেকেও তোমরা এই সাবান ও ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে সেটি তোমরা দেখতে পারো। তাছাড়া সাবান ও ডিটারজেন্টের ক্ষতির দিকগুলো খাতায় নোট করবে, অর্থাৎ সাবান ও ডিটারজেন্ট আমাদের জন্য খুবই প্রয়োজন। এর পাশাপাশি এর কিছু ক্ষতির দিকও আছে, সেই দিকগুলো তোমরা একটি খাতায় পয়েন্ট আকারে নোট করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। সবাইকে ধন্যবাদ জানানোর আগে সবাইকে আমি এটুকু বলতে চাই, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মানো। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং ক্লাসের শেষে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।